সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন মোহাম্মদ মাহমুদুজ্জামান। স্বাগতম সময় সংলাপে। আমি আলোচনাটা ওদিকে নিয়ে যেতে চাই যে আড্ডা, যে এখন বলা হয় যে এখনকার যে তরুণরা আছে বা আসলে আড্ডা তো কিশোর সময় থেকে অনেকটা মানে দানা বাঁধতে শুরু করে, তারপর তারুণের কাছে যায়। সেই জায়গা থেকে আড্ডা জিনিসটা কমে গিয়েছে কিনা, আড্ডার জায়গাগুলো, তারপর আড্ডা দেওয়ার অভ্যাস, সেটা যদি দিয়ে আলোচনা শুরু করা যায়। আড্ডা খুবই প্রয়োজনীয় একটি বিষয় যদি সেটা সমমনা মানুষের সাথে দেয়া যায়। আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন বেড়ে উঠেছি, আড্ডা কিন্তু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে আড্ডা দেওয়ার অর্থ এই না যে সেখানে সারাক্ষণ কথা বলা বা সারাক্ষণ নানান বিষয় নিয়ে বা প্রয়োজনের বাইরে সারাক্ষণ কথা বলা, সেটা কিন্তু আড্ডার মধ্যে পড়ে না। এখন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে কিন্তু দেখব, যেহেতু আমি ইতিহাসের মানুষ সেজন্যই বলছি, যে আড্ডা কিন্তু একটা মানুষের জীবনে বা একটা সমাজের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি গ্রিক সিভিলাইজেশনে দেখি, সেখানে কিন্তু আড্ডা সবচেয়ে বেশি গুরুত্ব রেখেছে। আমরা যদি সক্রেটিসের দিকে তাকাই তাহলে দেখব যে তিনি সারা জীবন কিন্তু এক অর্থে আড্ডাই দিয়ে গিয়েছেন তার শিষ্যদের সঙ্গে। আমাদের এখানে অধ্যাপক আব্দুর রাজ্জাক, আহমেদ শরীফ, এখানে আব্দুর রাজ্জাক, স্পেশালি আব্দুর রাজ্জাক স্যারের কথা বলা যায় যে তিনি কিন্তু সেই আড্ডার বিষয়টাই কিন্তু এখানে এস্টাবলিশ করে গিয়েছেন, এবং তার যারা অনুসারী ছিলেন তারা কিন্তু স্যারকেই ফলো করতেন। কারণ আড্ডার মধ্য দিয়ে অনেক নতুন আইডিয়া চলে আসে, অনেক নতুন কিছু জানা যায়, সেটা হয়তো অনেকগুলি বই পড়ে বা অনেকভাবে জানা যায় না। আলোচনার জায়গাটা ওইভাবে তর্কের জায়গা তো যাওয়া যায় না, যে তর্কের জায়গাতেও যায় না, চিন্তার জায়গা, ভাবনার চিন্তা বা নতুন করে যে একটা যুক্তি দেয়া যায়, সেটা আসলে আড্ডার মধ্য দিয়েই কিন্তু ফুটে ওঠে। তো যেটা তুমি বলছিলে যে আড্ডা পরিমাণটা কমে গিয়েছে কিনা, আড্ডাটা আমরা কেন দিতাম? মূল কারণ ছিল যে মানুষ একা থাকতে পারে না, সে সামাজিক যে জোটবদ্ধ থাকতে চায়। এটা মানুষের প্রথম থেকে, মানুষ সৃষ্টির পর থেকেই কিন্তু মানুষ সমাজবদ্ধ জীব। আগে আমাদের কিন্তু কোনো মাধ্যম ছিল না যেটা দিয়ে আমরা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারতাম। ছোটবেলায় আমাদের মূল বিষয় বা বিনোদনের একমাত্র মাধ্যম ছিল বিটিভি, কিন্তু এখন প্রচুর চ্যানেল হয়েছে। আর সবচেয়ে বড় বিষয়, এখন সোশ্যাল মিডিয়া আসার পর মানুষের মধ্যে কিন্তু আড্ডার প্রবণতাটা কমে গিয়েছে। এমনও হচ্ছে সে নিজেকে ব্যস্ত রাখার অনেক জায়গা পেয়ে যাচ্ছে। তার কাছে সে যেহেতু তার শূন্যতাটা হচ্ছে একজনের সাথে সম্পর্ক করাটা, সেটা এখন বাস্তবের চাইতে ভার্চুয়ালের দিকে বেশি চলে গিয়েছে। মানে আসলে সে মানে কোনো না কোনো কিছুর এখন আর কোনো মানুষ না বলে কোনো না কোনো কিছু সঙ্গ চায়। এটা মানুষের স্বভাব, সে সঙ্গ চায়। এখন জ্যামের কারণে হোক বা যে কোনো কারণে হোক, একজনের সাথে গিয়ে দেখা করাটা মুশকিল। আমরা ছোটবেলায় আমরা বন্ধুরা কিন্তু যেভাবেই হোক একটা আড্ডার জায়গা থাকলে সেখানে কিন্তু আমরা ছুটে আসতাম সব ধরনের কাজ টাজ ফেলে। কিন্তু এখন কিন্তু সেই সময়টা নাই। তারা পাশের রুমে বসে লাইক দিচ্ছে, কিন্তু পাশের রুমে গিয়ে কিন্তু কারোর সাথে কথা বলছে না বা দেখা করছে না। পয়লা জানুয়ারিতে একটা জায়গায় একটা রেস্টুরেন্টে গেলাম, দেখি যে একটা বন্ধুরা মানে আড্ডা দেওয়ার জন্য আসছে, কিন্তু কোনো বন্ধু কারোর সঙ্গে কথা বলছে, সবাই ফেসবুকে ব্যস্ত বা অনলাইন মোবাইলে ব্যস্ত, আড্ডা হচ্ছে না। এটা এখন সোশ্যাল মিডিয়া আসার পর, বিশেষ করে ফেসবুক আসার পর এই প্রবণতাটা বেশি হয়ে গিয়েছে, এবং ফেসবুকটাকেই কিন্তু জীবনের অংশ বলে অনেকেই মনে করছেন, যার ফলে অনেক বিপদও ঘটছে। কারণ আমাদের যে সোশ্যাল কানেকশনটা ছিল, স্পেশালি আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু প্রতিবেশীদের সবার সাথে কিন্তু আমাদের একটা যোগসূত্র ছিল, বা পাড়াতে কে কোথায় থাকেন সেই বিষয়টা কিন্তু আমরা জানতাম, কোন বাড়িতে কারা থাকে, কে কোথায় পড়ে, সেটা কিন্তু আমাদের সবারই কম বেশি জানা ছিল। মানে কয়েক মহল্লা আমাদের মানে সবারই জানা ছিল, এবং কে ভালো খেলে, কে ভালো গান গায়, পাড়ার কোনো একটা প্রোগ্রাম হলে আমরা কিন্তু তাকে সাহায্য করতাম। এখন যেটা হয়েছে, এখন হয়েছে ফ্ল্যাট জীবন, আমার পাশের ফ্ল্যাটে কে থাকেন তার নামও কিন্তু আমরা জানি না। এটা হয়ে গেছে এই সামাজিক যোগাযোগ ব্যবস্থার এই পরিবর্তনটার কারণে। আড্ডার জায়গাগুলি কি এই কারণে কমে গেল যে আড্ডা দেওয়ার মানুষ নাই বলে? গোল করে বসে বাদাম চিবোতে চিবোতে যে আড্ডা বা যেটা বলা যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে ছোলা মুড়ির যে আড্ডা, মানে সেটা কিন্তু এখন ওইভাবে কিন্তু আলো আঁধারি রেস্টুরেন্টে দেওয়া সম্ভব না, সেটা সম্ভব না। আর সেখানে ওই মানসিকতাটাও আসলে কাজ করে না। যখনই আমরা ফিস করে আসলে এত মানুষের মানে নানান ধরনের মানুষ আসছে, সেখানে কিন্তু হা হা করে হাসাও যায় না, আবার চিৎকার করাও যায় না। কারণ আমাদের আড্ডাগুলির মধ্যে কিন্তু সবকিছুই থাকতো, সেখানে হাসিও থাকতো, কান্নাও থাকতো, সবকিছুই থাকতো, সবকিছু মিলে কিন্তু আড্ডা কোনোদিন কেউ হেরে যেত, আরেকদিন কেউ
কেউ জিতে জিতে যেত। হ্যাঁ, আড্ডা হার জিত আছে। Right. সামাজিক যোগাযোগ মাধ্যমেও তো এই যে ইনবক্সে বা চ্যাটিং এ তো এক ধরনের আড্ডা, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না তোমার কাছে কি মনে হয়, যে সেই আড্ডাটা তোমার সাথে যদি আমি এখন চ্যাটিং করতে যাই, খুব বেশিক্ষণ চালানো যাবে না, এটা এটা আসলে চালানো যায় না। খুবই স্বাভাবিক, কারণ আমরা যারা আমাদের জেনারেশনের অন্তত, আমরা যারা ছোটবেলা থেকে মানুষের সাথে কথা বলে অভ্যস্ত, তাদের জন্য কিন্তু এই চ্যাট করে আড্ডা দেওয়াটা খুব কঠিন। এখনকার জেনারেশন হয়তো করছে, কিন্তু সেই আনন্দটা, আচ্ছা, ওরা হয়তো পারছে, সেই ফিলিংসটা আসে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ একজন মানুষকে সামনাসামনি কথা বলা, কখনো তার সাথে একসাথে খাওয়া, একসাথে কিছুই না, শুধু একসাথে যদি চাও খাওয়া যায়, একসাথে যদি পথেও হাঁটা যায়, সেটাও যে আনন্দ, সেটা কিন্তু আমার মনে হয় না ফেসবুক বা টুইটার সেই আনন্দটা দিতে পারে। আড্ডা তো আসলে বন্ধুদের আড্ডা হয়, তাই না? বন্ধু বা সমমনাদের। আসলে আমাদের বন্ধুত্বটা এখন কোন পর্যায়ে আছে? আমরা কি আসলে বন্ধু, কি এই ফেসবুকের যে মানে ফ্রেন্ড, সেই ফ্রেন্ডই থাকছি না? বন্ধু বলতে আমরা যা বুঝতাম বা বুঝতে চাই, বা তার ব্যাকরণগত যে অর্থ, সেই বন্ধুত্ব আসলে কতটুকু যায়, এবং সেই বন্ধুত্ব হচ্ছে কিনা আসলে, এবং বন্ধুদের গণ্ডিটা কত বড়, হ্যাঁ, নাকি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। যে বন্ধুত্ব একটা চুক্তি হতো, তাই না? যে এই যে যার সঙ্গে বন্ধুত্ব করছি, নানা কারণে তার সঙ্গে বন্ধুত্ব হবে, যে তার সঙ্গে আমার লেখাপড়ার একটা যোগাযোগ থাকবে, তার সাথে খেলাধুলার একটা যোগাযোগ থাকবে, তার সাথে আড্ডা একটা যোগাযোগ। এবং আমাদের সময় নানা রকম বন্ধুত্ব তৈরি হতো, যে আমি কলেজের একরকম বন্ধুত্ব, স্কুলের একরকম বন্ধুত্ব, আবার আড্ডার জায়গা, চাকরির জায়গায়, সেই জায়গাগুলোর বন্ধুত্ব। কিন্তু এখন বন্ধুত্বটা কিভাবে হচ্ছে আমি একটু জানতে চাই। ছোটবেলায় আমরা কিভাবে হতাম, হয় স্কুলের বন্ধু, খেলার মাঠের বন্ধু, আমাদের বন্ধু ভাগ করা থাকতো, অথবা যারা মেয়েরা তাদের হতো পুতুলের বন্ধু, অর্থাৎ পুতুল খেলতো তারা, এক বান্ধবীর সাথে, এক বান্ধবীর পুতুলের সাথে আরেক বান্ধবীর বিয়ে হচ্ছে, সেটার জন্য কিন্তু এক ধরনের বন্ধুত্ব হয়ে যেত, এবং সেখানে কিন্তু আমরা বরযাত্রী হিসেবে কিন্তু অংশ নিতাম। খাবারটাও নিশ্চয়ই তোমার মনে আছে যে পাতা কেটে বা কোনো যে কোনো জিনিস দিয়ে আমরা কিন্তু খাবার তৈরি হতো, এবং সেটা কিন্তু আমরা খুব আগ্রহ নিয়ে খেতাম। বন্ধুত্বটা হতো পারস্পরিক শ্রদ্ধা থেকে, পারস্পরিক সম্পর্ক থেকে, পারস্পরিক প্রয়োজন থেকে। এখন সোশ্যাল মিডিয়া আসাতে যেটা সমস্যা হয়েছে, এখানে বন্ধুর কিন্তু সংজ্ঞাটা নির্ধারণ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এখন আমাদের বন্ধুর সংখ্যা মিনিমাম 5000, তো যেটা ফেসবুক নির্ধারণ করে দিয়েছে, আমরা 5000 পর্যন্ত বন্ধু নিতে পারি, তাদেরকে আমরা ফেসবুক ফ্রেন্ড বলি। কিছুদিন আগে একটা কার্টুন দেখছিলাম, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে যে একজন মারা গেছেন, তার কফিন, তার সামনে বিশাল অনেকগুলো চেয়ার রাখা হয়েছে, কারণ তার শেষকৃত্য অনুষ্ঠান হবে, কিন্তু এসছেন মাত্র 3 জন। তো একজন ভদ্রলোক আরেকজনকে বলছেন যে ওনার তো ফেসবুকে 4000 বন্ধু, এখানে তো মাত্র 4 জন, মানে তাহলে ওর বন্ধুরা কোথায়? আসলে বাস্তবতা হয়েছে এমন যে সম্পর্কটা আমাদের এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমাদের খাটিয়া ধরার জন্য 4 জন লোক বা 4 জন ক্লোজ বন্ধু কিন্তু এখন পাওয়া মুশকিল হয়ে আমরা যাচ্ছে। ওইখানে 5000 বন্ধু করতে, যে এখানে আমরা 5 জন বন্ধুকেও কিন্তু হারিয়ে ফেলছি। সোশ্যাল মিডিয়া অবশ্যই ভালো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা অনেক পুরনো বন্ধুদের ফিরে পাচ্ছি, 20 বছর আগের বন্ধুকেও ফিরে পাচ্ছি, কিন্তু সেটা কতটুকু বা কি পরিমাণে আমরা ব্যবহার করব। আর সোশ্যাল মিডিয়ার বিষয়টা যেটা আসলো, আরেকটা হচ্ছে যেমন আমরা কোনো মৃত্যু সংবাদ যদি সোশ্যাল মিডিয়া পাই, আমরা সেখানেও কিন্তু লাইক দিচ্ছি, সর্বোচ্চ RIP লিখে দিচ্ছি, রিপ লিখছি, রেস্ট ইন পিস লেখাটাও আমাদের কিন্তু কষ্ট হচ্ছে, আমরা লিখে দিচ্ছি RIP, এই বলে কিন্তু আমরা আমাদের দায়টা সারছি। কিন্তু একটা সময় ছিল কেউ যদি মারা যেতেন, সেই পাড়ায় বা মহল্লায় পুরো এলাকার মানুষ কিন্তু জানাজায় অংশ নিতেন, একসাথে গিয়ে দাফন করে আসতেন। মানে বন্ধুর বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে মানে হচ্ছে যে নিজের মানে বন্ধুকে কিন্তু আমরা কখনো আলাদাভাবে, আলাদা কোনো সত্তা হিসেবে কখনো দেখিনি। কে কার বন্ধু হবে, কিভাবে বন্ধু তৈরি করতে হয়, সেই জায়গাগুলো আছে, নাকি সবাইকে সংশয়ের বা সন্দেহের চোখে দেখা হয়? আমরা যেমন সংশয়হীন ভাবে বন্ধু বেছে নিতে পারতাম, আমরা সংশয়হীন ভাবে নিতে পারতাম, কারণ আমাদের বাবা মা জানতেন যে আমরা আসলে কাদের সাথে মিশছি, কারণ সবাই কিন্তু সবার পরিচিত ছিলেন সেই সময়টা। কিন্তু এখন সময়টা টাফ হয়ে গেছে, বাবা মার জন্য কঠিন হয়ে গেছে, তাদের বাচ্চারা কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, তারা হয়তো তাদের স্কুলের পেছনে, কোচিং এর পেছনে প্রচুর সময় দিচ্ছেন, বা কেউ কেউ কোনো সময়ও দিতে পারছেন না। তো তারা সেখানে কি হচ্ছে, সেখানে যেহেতু আবার সোশ্যাল মিডিয়ার কথাই চলে আসছে, সেখানে কিন্তু তারা ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে নানান ধরনের বন্ধুত্বকে কিন্তু তারা বরণ করে নিচ্ছেন। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা যখন বন্ধুত্ব করতাম, আমার সঙ্গে তোমার বন্ধুত্ব হবে, যে আমরা সমবয়সী বা একসাথে পড়ি, কিন্তু এখন কিন্তু বয়সের কোনো আমার সাথে এখন যে
ক্লাস 7-এ বা 8-এ পড়ে তার সাথে বন্ধুত্ব হচ্ছে, আবার আমার থেকে 20 বছরের বড় যে তার সাথে বন্ধুত্ব হচ্ছে। সবাই কিন্তু আমরা বন্ধু, সবাই আমরা বন্ধু, হ্যাঁ। সবাই বন্ধু হয়ে যাচ্ছি। কিন্তু বন্ধুর যে রিয়েল সংজ্ঞাটা, বন্ধুর প্রথম শর্তই হওয়া উচিত যে সম্পর্কটা হবে শর্তহীন, যে বন্ধুর সাথে বন্ধুর কোনো শর্ত থাকবে না। কিন্তু এখন কিন্তু এই ক্ষেত্রে অনেক বেশি মানে পরিবর্তন দেখা যাচ্ছে। এখন কিন্তু অনেক প্রয়োজনে বা স্বার্থের কারণে অনেকে বন্ধু হচ্ছেন, অনেক মানে নিজের স্বার্থ হাসিলের জন্য অনেকে বন্ধু হচ্ছেন। তো বন্ধুর সংজ্ঞাটা কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে সামাজিক প্রেক্ষাপটের কারণে। স্কুলের যেটা বন্ধুত্ব ছিল, হ্যাঁ, সেটাও কিন্তু এই যে কোচিং এর কথা আমরা বলছি যে বা স্কুলগুলিতে খেলার মাঠ নাই, স্কুলগুলিতে এই যে তাদের যে পাঠ্যসূচি যেটা আছে, পরীক্ষার চাপ, তারপর হচ্ছে প্রতিযোগিতা, আমাদের সামনে প্রতিযোগিতা ছিলই না, ফাইনাল পরীক্ষা শুধুমাত্র প্রতিযোগিতা, তাই না? এই যে এত প্রতিযোগিতার কারণে তারাও কি আসলে বন্ধুকে সময় দেওয়ারও তো মনে হয় খুব সুযোগ থাকে না। ক্লাস যখন চলে সে ক্লাসে থাকছে, তারপরে তার মা বা বাবা বাইরে দাঁড়িয়ে থাকছেন, সে বের হওয়ার সাথে সাথেই কিন্তু তাকে নিয়ে আরেকটা কোচিং এ নিয়ে যাচ্ছে। তারপর ওখান থেকে গানের স্কুলে, নাচের স্কুলে বা যেটাই হোক, সে নানান কিছু নিয়ে ব্যস্ত। শেষ হলো, তারপর তাদেরকে সর্বোচ্চ কেএফসি তে নিয়ে গিয়ে হয়তো চিকেন খাওয়াচ্ছে। তো যার ফলে আমাদের বন্ধুরা কি হতো, আমাদের বন্ধুদের সাথে আমরা স্কুলে ক্লাসের ফাঁকে টিফিনের মধ্যে আমরা কিন্তু দৌড়দৌড়ি করতাম, তাদের সাথে কিন্তু মানে একটা সম্পর্ক আমাদের হতো। সেখানে কিন্তু সামাজিক কোনো ব্যবধানটা আমাদের ছিল না। স্কুলে নানান ধরনের লোকজন আসতো, নানান সময়ের প্রতিনিধি বা নানান সমাজের প্রতিনিধি আসতেন, তো তাদের সাথে কিন্তু আমরা মিশতে পারতাম। এখন বাবা মাও অনেক সময় গাইড করেন যে এর সাথে মিশবে না, ওর সাথে মিশবে না। এর ফলে তারাও কিন্তু বিভ্রান্ত হয় এবং তারাও ঠিক বুঝতে পারে না কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে করবে না। এবং দেখা যাচ্ছে এমন একটা অসম বন্ধুত্ব তারা করে ফেলছে, তখন বাবা মার আর কিছু করার থাকে না। এই একটা সমস্যা কিন্তু রয়েই যাচ্ছে। বন্ধুহীন ভাবে যে একটি প্রজন্ম তৈরি হচ্ছে, বন্ধুত্ব আছে, সেটা শুধু হাই বলার বন্ধুত্ব কিনা। আমরা যদি বেশিরভাগ ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু এই ধরনের একটা বড় ধরনের শূন্যতা তৈরি হচ্ছে। আজ আমরা আমাদের ইউনিভার্সিটির বন্ধুদের বা কলেজের বন্ধুদের, স্কুলের বন্ধুদের আমরা রিইউনিয়ন করছি, আমরা সবাই একসাথে হচ্ছি। কিছুদিন আগে আমাদের ইতিহাস ডিপার্টমেন্টের রিইউনিয়ন হলো, সেখানে আমরা গিয়েছি। আমার সাথে 20 বছর পরে আমার এক বন্ধুর দেখা হলো। তো তার জন্য বা আমার জন্য যে আনন্দ ব্যাপারটা ছিল, যে একসাথে মেশার বা এতদিন পরে মানে দেখা হওয়ার যে আনন্দ বা যেই আবেগটা কাজ করেছে, এখন কিন্তু সেটা করাটা খুব মুশকিল। কারণ সেই সম্পর্ক তৈরি হওয়ার সুযোগই কিন্তু পাচ্ছে না। অর্থাৎ বন্ধুহীন একটা সমাজ যদি তৈরি হয়ে যায়, তখন কিন্তু সে একা হয়ে যাচ্ছে। তার সবই আছে, তার বাবা মা আছে, তার টিভি আছে, তার মোবাইল ফোন আছে, তার ফেসবুক আছে, তার টুইটার আছে, তার হয়তো ক্লাসমেট আছে, কিন্তু তার কিন্তু বন্ধু নাই। আমি বন্ধু নিয়ে এবার আলোচনা ফিরবো। সেখানে হচ্ছে যে বন্ধুরা একজোট হয়ে, বা সেটা মহল্লায় হোক, সেটা কলেজে হোক, সেটা কোনো সংগঠনের জন্য হোক, সেই জায়গাগুলো এখন কতটা দেখা যায়। যদিও ফেসবুকে গ্রুপ আছে বিভিন্ন রকম, তারা কতটা করতে পারছে এবং আগের সঙ্গে এখনকার সেই তফাৎটা, আমরা স্মৃতিচারণে যেতে চাই না যে আমাদেরটাই ভালো ছিল, এখন হয়তো ভালো আছে, কিন্তু সেটা কতটা যৌক্তিকভাবে আছে এবং টেকসইভাবে থাকবে। যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বন্ধুত্ব, সেখানে আমরা দেখি যে বিভিন্ন রকম ডোনেশন বা তহবিল তৈরি করার ক্ষেত্রে মানে এক ধরনের প্রচারণা চলে, এক ধরনের গ্রুপ তৈরি হয়, হ্যাঁ, সেগুলো আছে। কিন্তু সেইগুলো এবং এই যে একদম পাড়ার মহল্লার বন্ধুদের যে কার্যক্রম, তাদের যে ঝাঁপিয়ে পড়া, যেই মানে ওইখানে যে একটা মনের যোগাযোগ, মনোসংযোগের যে বিষয়টা থাকে, যদি আমরা বলি যে মন কতটা যেভাবে থাকতো, এখন কতটা পাওয়া যায়। তুলনা করতে চাই না, তারপরেও বলতে চাই যে সেই বন্ধুত্বটা কিন্তু পাড়ার মহল্লার বন্ধুত্ব বা স্কুল কলেজের যে পুরনো বন্ধুত্ব, সেটা কিন্তু সার্বজনীন বা সব সময়ের। অর্থাৎ একজন বন্ধুর সাথে যদি 10 বছর পরেও দেখা হয়, সেও কিন্তু সেই আগের অনুভূতিটা কাজ করে। এখানে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু অনেক গ্রুপ করছি, অনেক ভালো কাজ হচ্ছে। এটা অবশ্যই স্বীকার করতে হবে যে অনেক বড় বড় কাজও হচ্ছে। কোনো বন্ধু হয়তো অসুস্থ, তার জন্য আমরা কিন্তু ফান্ড রেজ করছি, তাকে চিকিৎসা করাচ্ছি। ফেসবুক দিয়ে কিন্তু এই ধরনের হয়েছে। ফেসবুক দিয়ে ভ্যাট আন্দোলনের মতো বড় একটা আন্দোলন কিন্তু হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তো এটা কিন্তু পজিটিভ দিক। কিন্তু অন্য দিক দিয়ে আমরা যদি দেখি যে যখন এই বন্ধুটা সুস্থ হয়ে গেল, তারপর সে কেমন আছে সেটার জন্য কিন্তু যেই আমরা গ্রুপটা বন্ধ করে দিলাম, তারপর কিন্তু একজনও ফোন করে বা কজন খোঁজ নেয়, সেটাও কিন্তু একটা দেখার বিষয় যে বন্ধুটা কেমন আছে। যার জন্য আমি টাকা দিলাম বা আমি লিখলাম যে সে খুব অসুস্থ, তার জন্য আমি ফিল করছি, কিন্তু তাকে
তার অপারেশনের পর আমরা কি দেখতে যাই কিনা। আমরা কিন্তু পুরনো বন্ধু হলে রেগুলারই যেতাম, কিন্তু এখন তারা যাচ্ছে কিনা সেটাও কিন্তু একটা বিষয়। আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয় বিষয়গুলো ইভেন্ট ভিত্তিক হয়ে যাচ্ছে। তাই বিষয়টা মাহমুদ এরকম না তো যে আমরা ওই যে যাই দিন ভালো আসে দিন খারাপ, আমরা নেগেটিভ কথা বলতে চাই না, কিন্তু বলছি যে ভাবতে পারে যে হ্যাঁ আমরাই ভালো দিন কাটিয়েছি, এখন যা আছে খারাপ সময় বা না, সময়ের দাবি তো আমরা ফেলে দিতে পারবো না, বা সময়ের প্রয়োজনে মানুষ চেঞ্জ হচ্ছে। এখন এটাকেই হয়তো এই ভার্চুয়াল জগৎটাকেই হয়তো এখনকার সমাজের বা এখনকার যারা প্রতিনিধি তারা, আমি শুধু বলতে চাই যে হ্যাঁ এখনকার ওরা হয়তো একরকম দেয়, তারা এই যে আমাদের অভিজাত এলাকা বা অন্যান্য বিভিন্ন এখন রেস্টুরেন্টের শহর ঢাকা, যে কোনো রেস্টুরেন্টে যে তারা আড্ডা দিচ্ছে ট্রিটস ওদের ভাষায়, তাই তো এরকম দিচ্ছে হ্যাঁ ট্রিট দিচ্ছে। কিন্তু আমরা যে কেন্দ্রে বা আরো বিভিন্ন আরো ঢাকা শহরের ওই যে আলিয়াসে বা আরো বিভিন্ন জায়গায় যে আমরা আড্ডা দিতাম বা দেওয়া হতো, সেই জায়গায় কিন্তু সবাই মিলে আড্ডা দিতাম, সেইখানে কিন্তু এরকম ট্রিট দেওয়ার মতো ব্যবস্থা ছিল না, দিতে হতো না, কিন্তু বন্ধুত্বে কখনো এরকম একটা জায়গা দরকার যে যেখানে সে আড্ডা দিবে। আমরা সেই 9-10 থেকে আরম্ভ করে আমরা যখন বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে চলেছে তখন ওই আড্ডার জায়গাগুলি ছিল, এখনকার ওরা পাচ্ছে না বলে আমাদের মনে হচ্ছে, সেই জন্য তো আমরা আলোচনা করতে চাই নাকি। আমরা যেখানে আড্ডা দিতাম জায়গাগুলো কিন্তু ঠিকই আছে, হ্যাঁ এখনো বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে, এখনো আলিয়াস ফ্রান্সিস আছে, এখনো গেটে ইনস্টিটিউট আছে, সবই কিন্তু আছে, এবং আরো অনেক নতুন নতুন জায়গা কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ আড্ডা দেওয়ার জন্য কিন্তু জায়গাগুলোর অভাব নাই, কিন্তু আড্ডা দেওয়ার মানুষের কিন্তু আমরা মনে হয় যে অভাব বোধ করছি। এখনকার ছেলেমেয়েরা এত ব্যস্ত, বা এখনকার যারা তরুণ তারা এত বেশি ব্যস্ত থাকে, আমরা আগে বিকেল হলে 5টা বাজলে বা 4টা বাজলেই আমরা কিন্তু কেন্দ্রে যাওয়ার জন্য অস্থির হয়ে যেতাম। ইউনিভার্সিটিতে থাকি বা যেখানেই থাকি আমরা কিন্তু ধরে রাখতাম এই সময়ের মধ্যে আমাকে কেন্দ্রে যেতে হবে। মোবাইল ছিল না, কিন্তু জানতাম যে আসবে সবাই আসবে, কোনো কারণ নাই, হয়তো কোনো বিষয়ও নাই, কিন্তু না গেলে ভালো লাগে না, আড্ডা না দিলে ভালো লাগে না। বাস্তবতার ক্ষেত্রেও আমরা যদি দেখি বা সামাজিক ব্যাপারে দেখি যে প্রয়োজনটা মানুষকে আসলে চেঞ্জ করে দিচ্ছে, তো সে হয়তো ওই তাড়নাটা ভেতর থেকে অনুভব নাও করতে পারে। ঠিক আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে, সপ্তাহে একদিন যাব, ওখানে তো একদিন যাচ্ছি, একদিন আলোচনা হচ্ছে, ওই দিনই তো দেখা হচ্ছে, বাকি সময় তো আমাদের ওই জায়গাটা যেতে চাই। ঠিক আছে, তাদের এরকম বড় জায়গা বা এরকম খোলামেলা জায়গা আসা দরকার, কিন্তু বাসার ভেতর বা রেস্টুরেন্টে যে আড্ডা রয়েছে, আমাদের আলোচনায় সাহিত্য থাকতো, আমাদের আলোচনায় টেলিভিশন থাকতো, আমাদের আলোচনায় অনেক কিছুই থাকতো, হ্যাঁ, এবং এরকমও থাকতো যে হ্যাঁ আমার কাউকে দেখে ভালো লাগছে, সেটাও থাকে। এখন বৈচিত্র্য আছে কিনা? আড্ডার বৈচিত্র্য অবশ্যই নিশ্চয়ই আছে। আমরা হয়তো মনে করছি যে এটা হচ্ছে যে মানে আমাদের যারা সিনিয়র ছিলেন তারা হয়তো ভাবতেন তাদের আড্ডাটা, আমাদের আড্ডা কিন্তু সিনিয়ররাও বসতো, তাই না? আমাদের আড্ডায় সিনিয়ররা আসতেন অবশ্যই, কিন্তু আমাদের, আমি বলছি যে যারা 60s এর, তারা ভাবেন যে তাদের সময়ের সবচেয়ে স্বর্ণযুগ ছিল। আমরা 90s এর যদি ধরি, আমরাও ভাবছি যে আমাদের সময়টাই আসলে স্বর্ণযুগ ছিল, কিন্তু নতুন যারা আছে তারা হয়তো এইটাতেই অ্যাডপ্টেড হয়ে যাচ্ছে, এবং তারা মনে করছে যে ফেসবুক, আড্ডা, এই সবকিছু মিলে এটাই আসলে যোগাযোগের মানে শ্রেষ্ঠ মাধ্যম। আমাদের আড্ডাতে আমরা তখন যে ক্লাসেই পড়ি না কেন, একটু হরতাল হতো, হরতাল আসতো, আমাদের আড্ডায় টেলিভিশনের অনুষ্ঠান আসতো, আমাদের আড্ডায় কারফিউ আসতো, এই বিষয়গুলো আমরা চিন্তিত হতাম তখন। হ্যাঁ, আমাদের আড্ডায় ইরাকে সাদ্দাম হোসেনের ঘটনাটা নিয়ে কি হচ্ছে সেটা আসতো, আমাদের আড্ডায় মুক্তিযুদ্ধ আসতো, আমাদের অনেক কিছুই আসতো। এখন আমি একটু কমই দেখি বিষয়গুলো, সেটা বলছিলাম। তার মানে একটা কারণ কি যে তার পড়ালেখার জায়গাটা একটু মানে কমে গিয়েছে। বই পড়া, যেটা বিশ্ব সাহিত্য কেন্দ্র বা অন্যান্য যেখানে আমি দেখছি, কিছুদিন আগে আব্দুল্লাহ আবু সাইদ স্যারের সাথে কথা হচ্ছিল, তিনিও যেটা বললেন যে আসলে অনলাইনে বই পড়ার পাঠক কম, যদিও অনলাইনে প্রচুর বই ফ্রি দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই পাঠক কিন্তু এখন আগের পাঠকের মতো নেই যারা হার্ড বইটা পড়ে। কারণ বই হচ্ছে একটা সিরিয়াস বিষয়, সেটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে হয়। এখন একটা 300 পৃষ্ঠার বই আমরা হয়তো এক সপ্তাহের মধ্যে শেষ করে দিতে পারতাম, কিন্তু এখনকার যারা আছেন তাদের জন্য 300 পৃষ্ঠা অবশ্যই সিরিয়াস স্টুডেন্ট, অবশ্যই সিরিয়াস লোকজন আছেন। বই পড়ার লোক সংখ্যা সবসময় কম থাকে সমাজে, হয়তো 10% লোক বই পড়েন, এখনো হয়তো তারা পড়ছে, কিন্তু বই পড়ার লোক কমেছে বলে আমি মনে করি না। কিন্তু বই আগেকার দিনে যেহেতু বিনোদনের অভাবটা আমাদের বেশি ছিল, আমরা শুধু বিটিভি দেখতাম, বিটিভিতে ভালো নাটক হতো, আমরা কিন্তু নাটকটা আমাদের জীবনে, কিন্তু আমরা কিন্তু এখনো ছোটবেলার অনেক নাটক কিন্তু মনে করতে পারি। আমরা এখনো ধীমান অনুষ্ঠানের কথা আমরা কিছুক্ষণ আগে ধীমান অনুষ্ঠানের কথা বলছিলাম, শ্রদ্ধেয় আব্দুল মোমেন চৌধুরী, যে একটা কুইজ প্রোগ্রাম, সেই সময় একটি রোবটের মতো ছিল, সেখানে গিয়ে তাকে রোবট প্রশ্ন করতো, খুবই সাধারণ টেকনোলজি, কিন্তু জিনিসগুলো কিন্তু এখনো আমাদের মনে আছে। এখন টেকনোলজির অনেক উন্নত হয়েছে, ধীমানকে ছাড়িয়ে যেতে পারে না। কিন্তু যেটা হচ্ছে যে
1 বছর আগে কোন প্রোগ্রামটা আমরা দেখলাম সেটা কিন্তু ওই মনে নামটাও করতে কিন্তু পারছি আমরা না, হ্যাঁ। মনে করতে পারি না বা মনে করা মানে সেটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। তবে সময়ের সাথে সাথে অবশ্যই সমাজ আগাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে বই পড়ার জায়গাটায় বা সব দিক দিয়ে জানা বিষয় মানে অর্থাৎ আগে খেলাধুলার ব্যাপারে আমাদের আগ্রহ ছিল, আমাদের ফ্যাশন নিয়ে আগ্রহ ছিল, সিনেমায় কি হচ্ছে সেটা আমরা জানতাম, আমাদের কিন্তু ওভারঅল মোটামুটি কমন কিছু ধারণা কিন্তু সব বিষয়ে ছিল। আমাদের জেনারেশনের যারা, আমরা মনে করি যে আমাদের কিন্তু সব বিষয় কিন্তু না, আলাপ এখানে ওই হতো। যে জেনারেশন প্রজন্ম নিয়ে বললো তো, প্রজন্মতে যেটা হচ্ছে যে আমাদের আগের প্রজন্ম দেখি, আগের প্রজন্মকে দেখি কিন্তু আমরা এই কাজটা করেছি। জি সুতরাং ওই যে ওই প্রজন্মের যে খুব তফাৎ ছিল, খুব ছিল না। আমরা তাদের মানে পরম্পরায় এসেছি, কিন্তু আমাদের পরম্পরায় কি হচ্ছে সেটা নিয়ে আমাদের কথা যে আমরা যদি এরকম একটা সুন্দর ছাদ পেতাম, একটা মাঠে আড্ডা দিতে পেরেছি, এখন ওরা কেন পারবে না? আফসোসের জায়গা তো সেই জায়গায়। এই বিষয় নিয়ে আর একটু কথা বলতে চাই। আমি একটা জায়গায় যেতে চাই যে আমরা সেই সময় অনেক সংকলন করতাম, পত্রিকা বের করতাম, সংগঠন করতাম। সবকিছু কিন্তু নিজস্ব প্রকাশ ভঙ্গি। হ্যাঁ। একটা সংগঠন আমরা কেন করতাম? আমরা নিজেদের প্রকাশ করতে চাইতাম, আমাদের মেধার প্রকাশ করতে চাইতাম। 10 জন বন্ধু একসাথে হলাম, ঠিক আছে এবার শহীদ মিনার আমরা যাব, বা আমরা একটা নিজেরাই শহীদ মিনার তৈরি করে 21শে ফেব্রুয়ারি পালনের জন্য কিন্তু আমরা ব্যবস্থা করে ফেলতাম। নিজে কিছুই না, কিছু ইট জোগাড় করে 3টা স্তম্ভ আমরা তৈরি করতাম শহীদ মিনারের প্রতীকী হিসেবে। মহল্লার ফুল তো আছে, মহল্লার ফুল আছে, এটা নিয়ে কিন্তু হয়ে যেত। কখনো মনে হলো দেয়ালিকা করতাম, একটা পত্রিকা করা দরকার, ছাপাতে পারছি না, হাতে লিখে ফেললাম, হাতে লিখে সেটা কিন্তু দেয়ালে আমরা টানিয়ে দিতাম। তো এখানে কিন্তু সবার এক ধরনের শারীরিক মানসিক অংশগ্রহণ থাকতো। এখন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওই সুযোগটা কিন্তু তারা কনভার্ট করছে, তারা হয়তো আলাদা মিডিয়া তৈরি করছে না, কিন্তু তার অনুভূতিটা কিন্তু সে তার ওয়ালে লিখছে, সে কিন্তু তার ভাবনার বিষয়গুলো কিন্তু লিখছে। তো যার ফলে এটাকে আমরা ওই অর্থে যদি বলি যে এটা বৈশ্বিক একটা সম্পর্ক হচ্ছে, তাদের ক্যানভাসটা হচ্ছে সারা বিশ্ব জুড়ে। সংগঠনের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কিন্তু সেই অর্থে দাঁড়াচ্ছে না, কারণ সংগঠনের যে কাজগুলো সেটাও কিন্তু এখন আমরা গ্রুপ করে ফেলছি। একটা বিষয় ধরে আমরা কিন্তু ফেসবুকে গ্রুপ করছি, সোশ্যাল মিডিয়ায় গ্রুপ করছি, তো যার ফলে সেখানে কিন্তু আমরা প্রচুর সময় দিচ্ছি। আমরা বিতর্কে এখন যাচ্ছি, বিভিন্ন সংগঠনে আমরা কিন্তু কাজ করছি, কিন্তু দিন রাত কাজ করার মতো আগে যে কাজটা করতাম, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সারাদিন, সেখানে কিন্তু একটা বিষয় মানে এখানে বলতেই হয় যে আমাদের আর্থসামাজিক অবস্থা এমন চেঞ্জ হয়েছে যে আমরা ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে সেখানে কিন্তু ইউনিভার্সিটির পুরো পড়ার পর তখন কিন্তু ছাত্রছাত্রীরা ভাবতো যে পাশ করার পর সে একটা চাকরি নেবে, বা সে একটা বিসিএস দিবে, সে একটা সরকারি চাকরি নেবে। কিন্তু এখন কিন্তু কলেজ বা আরো আগে থেকে তার মধ্যে বৈষয়িক চিন্তাটা চলে এসছে, যে আমি যে ওখানে যাচ্ছি, কথার কথা আমি সময় টিভিতে যাচ্ছি, আমার ওখানে গিয়ে বৈষয়িক লাভটা কি হবে, বা আমি যে ওখানে একটা সময় দেব সেখানে আমার কি কোনো প্রফিট হবে। প্রফিটটা এখন অনেক ক্ষেত্রে কিন্তু বৈষয়িক হয়ে যাচ্ছে, লাভ ক্ষতির হিসাবটা চলে আসছে, যেটা হয়তো একটা সময় ছিল না বা করার চিন্তাই আসতো না। মহল্লাতে বা যে ডিপার্টমেন্টে বিশ্ববিদ্যালয় গুলোতে যে অনুষ্ঠানগুলি হয় সেখানে তো বন্ধুরা বা ছাত্রছাত্রীরা নিজেরাই করে ফেলতো, এখন ইভেন্টকে দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমাদের সময় না কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়া হচ্ছে, তারা কিন্তু আমরা হয়তো 7 দিন বা 15 দিনের প্রস্তুতি থাকতো। আমাদের হয়তো আমরা 10 জন মিলে হয়তো সবার বাসায় বাসায় গিয়ে দাওয়াত দিতাম, এখন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে কার্ড পাঠানো হচ্ছে বা ফোন করা হচ্ছে বা এসএমএস করা হচ্ছে। এখন তো বিয়ের অনুষ্ঠানেও এসএমএস দিয়ে করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি আসলে কিন্তু পরিবর্তন, আমরা একটা পরিবর্তনশীল সময়ের মধ্যে কিন্তু আছি। পরিবর্তনশীল সময়ের মধ্যে যে এটা তো স্রোতের মধ্যে যেই পলিটা জমবে, সেই পলিটাই আসলে কতটা উর্বর সেটাই হলো কথা। স্রোতের মধ্যে পলি জমে, আবার নদী কিন্তু নতুন পথ তৈরি করে নেয়। এটা হচ্ছে যে সোশ্যাল মানে টোটাল পৃথিবীর ইতিহাসের যদি দিকে তাকাই, আমাদের মাধ্যমগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। মাধ্যম আপনার খুব প্রিয় শব্দ, তোমার খুবই প্রিয় শব্দ। তো মাধ্যমগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। কখনো আমরা আগে যেটা দেয়াল পত্রিকা করতাম, এখন ফেসবুকে করছি, কিছুদিন পরে এই ফেসবুকও হয়তো পুরনো হয়ে যাবে, তখন নতুন কিছু আসবে, তখন মানুষ সেটাই করবে। মানে আরো সংকীর্ণ হবে কিনা সেটা নেই শঙ্কা। এখন সংকীর্ণতা আরো বৃহৎ কিছু। এখন আমি যদি মনে করি আমি ফেসবুকে 5000 বন্ধুর সাথে লিঙ্কড আছি, সেটা এক অর্থে আমার কাছে কিন্তু বিশাল মনে হচ্ছে যে 5000 লোক। কিন্তু আসলে এই যে 5000 কথা বারবার বলছো তুমি, 5000 এর সঙ্গে মধ্যে আমরা কয়জনের সাথে যোগাযোগ রাখতে পারি? সেটা কিন্তু আমি প্রথমেই বলেছি যে আসলে মানে এক জরিপে বলেছে 8-9 জনের বেশি, 8-9 জনের বেশি সম্ভব না। এবং এটা হচ্ছে যে এটা মানে মানসিকভাবে অনেকটাই অসুস্থ করে দিচ্ছে, কারণ আমরা এই 5000 এর সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমরা পাশের মানুষটার কিন্তু খোঁজ রাখছি না।
না। যেটা বড় সমস্যা হচ্ছে, আমার বাবা মা অসুস্থ, আমি স্ট্যাটাস দিচ্ছি যে আমার মা খুব অসুস্থ, তোমরা দোয়া করো, কিন্তু মায়ের কাছে গিয়ে 2 মিনিট বসার কিন্তু সময় নেই, বা থাকলেও আমি কিন্তু মোবাইল নিয়ে বসছি, ওখানেও কিন্তু আমি ফেসবুকে চ্যাট করছি। অর্থাৎ আমরা একই চেয়ারে বসছি, একই সোফায় বসছি, কিন্তু আমরা দুটা মানুষ কিন্তু পাশাপাশি বসে থাকলেও মানসিকভাবে কিন্তু অনেক দূরে। এই যে বন্ধুত্বের যে একটা আনন্দ, নির্মল আনন্দ, সেটা কি আসলে আমাদের কাছ থেকে নিয়ে গেল প্রযুক্তির কাছে আমরা সমর্পণ করলাম কিনা নিজেদের? এটা আসলে মানে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তার মধ্যে একটা কথা, যাযাবরের কথা, বরাবরের পুরনো কথা, যে বিজ্ঞান দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। তো সেই বিষয়টা কিন্তু বারবার আসলে চলে আসে। সেই আবেগটা মানে অনেকটাই হয়তো ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমি বলবো না কেড়ে নিয়েছে, আবেগের ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে না। যাচ্ছে। ধরো যে এই যে তুমি যে হাসিটা দিচ্ছ আমাকে, যে স্মাইল বলে না, এই যে তুমি যে পাঠাচ্ছ, আর তোমার সামনে যে তুমি হাসিটা দিলা, দুইটার মধ্যে তো আবেগের দূরত্ব আছে। স্বাভাবিক, কারণ একজন একটা কার্টুনের স্মাইল আর বাস্তবের স্মাইল, হ্যাঁ, সেই বেগে তো তুমি আমাকে 8টা বা 10টা স্মাইল পাঠালা, হ্যাঁ, সেই বেগে কোনো কাজ হলো না। তোমার একটা বাস্তবের মৃদু হাসিতে অনেক বেশি কাজ হয়। সেটা অবশ্যই সেটা হয়। আমরা চাই যে আবেগ না, বন্ধুত্ব বা বন্ধুরা আবেগের আঠাতে আটকে থাকুক, সেটা চাই। এবং এই যে আমরা যে আলোচনা করলাম, সেটা হচ্ছে শুনতে নেতিবাচক মনে হলে, আমরা চাই যে এখনকার যে প্রজন্ম বা আগামীতে যারা, এই যে এখন যে বন্ধুত্বের প্রক্রিয়া যারা আছে, তারা সুন্দর বন্ধুত্বের মধ্যে আসুক, নির্মল বন্ধুত্বের স্বাদটা পাক, তাই না? সেই আনন্দটা পাক, এবং আড্ডার জায়গাগুলি তারা আবার ফিরে পাক। মানে আমরা যেসব জায়গায় আড্ডা দিতাম, সেরকম তাদের এরকম সুন্দর সুন্দর আড্ডার সরোবর হোক, সেটি আমরা চাই। তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে আড্ডা এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।